ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদেরকে ইংরেজি থেকে কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যেখানে তোমরা আগের ক্লাসের মতোই সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ থেকে শুরু করে নেরেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, স্পেলিং টেস্ট, এরর ডিটেকশন, যাবতীয় টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে, সব কিছু নিয়ে একটা মিক্স সেট পেয়ে যাবে। তো আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ঠিক আছে, দেখো নিচে একটা ইডিয়াম দেওয়া রয়েছে, টু বি ইন দ্য রেড। তো এই ইডিয়ামটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে সেটাই কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো টু বি ইন দ্য রেড এই ইডিয়ামটার মানে হলো ব্যাংকরাপ্ট, মানে দেউলিয়া হয়ে যা। যখন কোনো ব্যক্তি দেউলিয়া হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু এই ইডিয়ামটা ইউজ করা যায়, টু বি ইন দ্য রেড। ঠিক আছে, মানে ব্যাংকরাপ্ট মানে হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া, দেউলিয়া। ঠিক আছে, নেক্সট এবার আমরা বাকি অপশানগুলো চেক করব। দেখো রেড হট নামে একটা ইডিয়াম রয়েছে, রেড হট, যার মানে হচ্ছে এক্সট্রিমলি পপুলার, খুবই বিখ্যাত। ঠিক আছে, তো ইডিয়ামটা কি বললাম, রেড হট। ঠিক আছে, এই ইডিয়ামটার মানে হলো এক্সট্রিমলি পপুলার। নেক্সট দেখো এম্বারেসড, দেখো একটা ইডিয়াম রয়েছে রেড ইন দ্য ফেস, রেড ইন দ্য ফেস। ঠিক আছে, এই ইডিয়ামটার মানে হলো এম্বারেসড, মানে হতবুদ্ধি হয়ে যাওয়া বা হতবাক হয়ে যাওয়া, মানে অপ্রস্তুত হয়ে যাওয়া। ঠিক আছে, মানে এম্বারেসড ফিল করা। তো দেখো তোমাদেরকে বলবো এই এম্বারেসড স্পেলিংটা খুব ভালোভাবে কিন্তু দেখবে, বারে বারে কিন্তু পরীক্ষায় স্পেলিং টেস্ট আকারে কিন্তু এই ওয়ার্ডটা এসেছে, এম্বারেসড। স্পেলিংটা খুব ভালোভাবে দেখবে, EMBARRASSED, এম্বারেসড। ঠিক আছে, নেক্সট দেখো টু বি শোন, SHOWN। ঠিক আছে, এর মেন ভাব হচ্ছে শো, মানে কোনো কিছু দেখানো। টু বি শোন রেড কার্ড, আমরা দেখো ফুটবল খেলা প্রত্যেকেই দেখি, তাই তো, সেখানে আমরা রেড কার্ড পুরো প্লেয়ারকে যখন দেখানো হয় তার মানে সেই প্লেয়ারটা কিন্তু মাঠ থেকে উঠে যায়, মানে এই ওখান থেকে মনে রাখবে। তো রেড কার্ড মানে টু বি শো রেড কার্ড, কাউকে রেড কার্ড শো করা মানে, ঠিক আছে, মানে তাকে ডিসমিস করা হলো। ঠিক আছে, তো এই ইডিয়ামটার মানে হলো ডিসমিসড করা। ঠিক আছে, বুঝতে পারো প্রত্যেকে। আর এখান থেকে আরেকটা ইডিয়াম পরীক্ষায় খুব বারে বারে আসে রেড থেকে, যে রেড আই, রেড আই। ঠিক আছে, মানে হচ্ছে লেট নাইট জার্নি, লেট নাইট জার্নি। ঠিক আছে, তাহলে দেখো এই যে এক্সট্রা ইডিয়ামগুলো তোমাদের বলে দিলাম, এগুলো কিন্তু খুব ভালোভাবে প্রত্যেক নোট করে রাখবে। দেখো এই ইডিয়ামগুলো কিন্তু বারে বারে বিগত বছরের রাজ্যের এবং সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসছে। ঠিক আছে, তোমার সেন্ট্রালে যেসব এক্সামগুলো রয়েছে, এছাড়া স্টেট পিএসসি, এছাড়া বিভিন্ন রাজ্যে যে এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই সব জায়গা থেকে কিন্তু বাছাই করে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। ঠিক আছে, তাই তোমাদেরকে বলবো এই ইডিয়ামগুলো খুব ভালোভাবে কিন্তু নোট করে রাখবে খাতায়। কেন বর্তমান দিনে দেখা যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডার থেকে যেসব পরীক্ষাগুলো হচ্ছে, হুবহু তারা সেন্ট্রালের কোনো প্রশ্ন বা কোনো স্টেট পিএসসি, আদার কোনো স্টেটের পিএসসির প্রশ্ন কিন্তু হুবহু কপি পেস্ট করে দিচ্ছে, এমনকি অপশানগুলো অবধি সেম থাকছে। তো সেই জন্য বলবো যে ইডিয়ামগুলো তোমাদের আমি এক্সট্রা ক্লাসে করিয়ে দেবো, সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে কিন্তু নোট করে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নটা পেলাম টু বি ইন দ্য রেড, ঠিক আছে, এই ইডিয়ামটা মানে কি পেলাম, ব্যাংকরাপ্ট। ঠিক আছে, ক্লাসের পুরো ক্লাসেই করে নাও। ঠিক আছে, ইডিয়াম এই মানে ভোকাবুলারি সেকশনটা, ইংলিশের ভোকাবুলারি সেকশনটা যত তুমি মানে ঘষা মাজা করবে তত তোমার মনে থাকবে। এগুলো একদিন পড়ে দুদিন পড়ে কিন্তু এগুলো মনে থাকে না, এত সিনোনিম অ্যান্টোনিম, এত ইডিয়াম ফ্রেজ, এগুলো একদিনে সম্ভব নয়। ঠিক আছে, ইংলিশের এই ভোকাবুলারি সেকশনের নাম্বারটা তোমাকে বাড়াতে গেলে খুব পরিমাণে মানে প্রচুর পরিমাণে ওয়ার্ড স্টক করতে হবে। এই সিনোনিম অ্যান্টোনিম যত ওয়ার্ড স্টক করবে
তত তুমি সিনোনিম অ্যান্টোনিম ভালো করতে পারবে, এবং সিনোনিম অ্যান্টোনিমের সঙ্গে সঙ্গে তোমার স্পেলিং টেস্টটা হয়ে যাবে। ঠিক আছে, যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো তারা জানো আমি সিনোনিম অ্যান্টোনিম কীভাবে তোমাদের পড়াই। ঠিক আছে, তো যারা জানো না তারা দেখতে থাকো, জেনে যাবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন থেকে কী কী ইডিয়াম পেলাম? দেখো, একটা ইডিয়াম পেলাম টু বি ইন দ্য রেড, তাই তো, যার মানে পেলাম ব্যাংকরাপ্ট। এছাড়া কি পেলাম? রেড হট। রেড হট এই ইডিয়ামটার মানে হলো এক্সট্রিমলি পপুলার। ক্লিয়ার? রেড ইন দ্য ফেস মানে এম্বারেসড। টু বি শোন রেড কার্ড মানে ডিসমিসড করা, কাউকে ডিসমিস করা কোনো কাজ কোনো জায়গা থেকে। এবং রেড আই এই ইডিয়ামটার মানে হলো লেট নাইট জার্নি। ক্লিয়ার প্রত্যেকের? চলো তাহলে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, মানে এখানে যে ব্ল্যাঙ্কটা রয়েছে এই ব্ল্যাঙ্কটা তোমাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। তো সেন্টেন্সটা কি বলছে? সেন্টেন্স বলছে মাই পেরেন্টস লুকড অ্যাস্টোনিশড ড্যাশ মাই ভিউজ। ঠিক আছে, তো আমাকে এই অ্যাস্টোনিশ ওয়ার্ডটার পরে কি প্রিপোজিশন বল সেটা আমাকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমি এই প্রশ্নের উত্তর করতে পারবো, তাই তো। তো দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক লিস্ট রয়েছে, সেই লিস্টগুলো কিন্তু আমাদের বারে বারে পড়ে পড়ে কিন্তু মনে রাখতে হবে। তো দেখো, অ্যাস্টোনিশের পরে কিন্তু অ্যাড বসে। কি বললাম? অ্যাস্টোনিশের পরে অ্যাট বসে। অ্যাস্টোনিশ অ্যাট মানে হচ্ছে অবাক হওয়া। কি বললাম? মানেটা কি? মানেটাও জানতে হবে, অবাক হওয়া। ঠিক আছে, তাহলে এখানে কি বসবে? অপশন বি, অ্যাট হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা এখান থেকে আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি দেখে নেব, ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো, অ্যাভেল। অ্যাভেলের পর কি বসে? অ্যাভেলের পর বসে অফ। অ্যাভেল অফ মানে হচ্ছে সুবিধা লাভ। ঠিক আছে, তাহলে কী কী পেলাম? অ্যাস্টোনিশ অ্যাট মানে হচ্ছে অবাক হওয়া, অ্যাভেল অফ মানে হচ্ছে সুবিধা লাভ। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যাওয়ার অফ। AWARE অ্যাওয়ার। অ্যাওয়ারের পর কিন্তু অফ বসে। ঠিক আছে, মানে সচেতন। ঠিক আছে, নেক্সট দেখো অ্যাটেন্ড। অ্যাটেন্ড ATTEND অ্যাটেন্ড। অ্যাটেন্ডের পর কিন্তু টু প্রিপোজিশন বসে, টু। অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড টু এর মিনিং হচ্ছে মনোযোগ দেওয়া। ঠিক আছে, এছাড়া দেখো অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল AVAILABLE অ্যাভেলেবেল। অ্যাভেলেবেলের পর কিন্তু প্রিপোজিশন টু বসে। অ্যাভেলেবেল টু মানে হচ্ছে সহজলভ্য। ঠিক আছে, কি বললাম? তাহলে কী বললাম? অ্যাওয়ারের পরে অফ বসে মানে সচেতন। অ্যাটেন্ডের পরে প্রিপোজিশন টু বসে মানে মনোযোগ দেওয়া, এবং অ্যাভেলেবেলের পর প্রিপোজিশন টু বসে সহজলভ্য। ঠিক আছে, নেক্সট আরেকটা মনে রাখবে এখান থেকে, যেটা হচ্ছে অ্যাসিস্ট। ASSIST অ্যাসিস্ট। অ্যাসিস্টের পরে কিন্তু প্রিপোজিশন ইন বসে, অ্যাসিস্ট ইন। ঠিক আছে, মানে সাহায্য করা, যার মানে হলো সাহায্য করা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি পেলাম? অ্যাস্টোনিশড অ্যাট। ঠিক আছে, অ্যাস্টোনিশড অ্যাট মানে হচ্ছে অবাক হওয়া। মাই পেরেন্টস লুকড অ্যাস্টোনিশড অ্যাট মাই ভিউজ। ঠিক আছে, আমার ভিউজটা দেখে আমার পেরেন্টস অবাক হয়ে গিয়েছিল। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এবার দেখো, সিনোনিম অ্যান্টোনিম আমি তোমাদের কীভাবে পড়াই। ঠিক আছে, ওয়ার্ড কি রয়েছে? ওয়ার্ড রয়েছে কনসিল। ওয়ার্ড আমার কি রয়েছে? কনসিল। আচ্ছা, আমরা এই কনসিল ওয়ার্ডটা কোথায় পড়েছি, মানে কোথায় শুনেছি বলতে পারবে কেউ? যখন বাড়িতে ওয়ারিং করা হয়, ইলেকট্রিক ওয়ারিং করা হয়, তখন তো কনসিল ওয়ারিং বলা হয় না? মানে কি, যে তার এইসবগুলো থাকে এগুলোকে লুকিয়ে রাখা হয়, দেওয়ালটাকে গর্ত কেটে তার ভেতরে তারগুলো সব ঢুকিয়ে রাখা হয়, যাতে না এগুলো বাইরে শো করে, দেখতে খারাপ লাগবে এই জন্য। মানে কনসিল মানে কি? লুকানো, মানে লুকানো। কনসিল মানে কি বললাম? লুকানো। তো এর সিনোনিম আর কি হতে পারে? কনসিলের সিনোনিম হিডেন। হিডেন হতে পারে কনসিলের সিনোনিম। এছাড়া আর কি হতে পারে? র্যাপ। র্যাপ, গিফটকে র্যাপ করি, র্যাপ। ইনভিজিবল।
VISIBLE, স্পেলিংগুলো খুব ভালোভাবে দেখে রাখবে কিন্তু। এছাড়া হতে পারে দেখো সাপ্রেস, SUPPRESS, ঠিক আছে, মানে লুকানো। ঠিক আছে, তাহলে কনসিল মানে কি বললাম, লুকানো, যার আমরা কিন্তু সিনোনিম জানলাম হিডেন, র্যাপ, ইনভিসিবল, সাপ্রেস। এবার আমরা অপশান চেক করব। ঠিক আছে, প্রথম অপশান রয়েছে দেখো ব্লিস। ব্লিস মানে কি, ব্লিস মানে হচ্ছে আনন্দ। কি বললাম, আনন্দ। তাহলে এর সিনোনিম কি হতে পারে, হ্যাপিনেস বলতে পারি, হ্যাপিনেস, HAPPINESS, হ্যাপিনেস। এছাড়া আর কি হতে পারে, কমফোর্ট, COMFORT, কমফোর্ট। আর কি হতে পারে, প্লিজার, PLEASURE, প্লিজার। ঠিক আছে, এগুলো মানে হলো ব্লিস বা আনন্দ। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট রয়েছে ডসাইল। ডসাইল মানে কি, ডসাইল মানে হচ্ছে নিরীহ। কি বললাম, নিরীহ, মানে সিনোনিম কি হতে পারে, মাইল্ড। এছাড়া আর কি হতে পারে, ইনক্সিয়াস, INOXIOUS, ইনক্সিয়াস। আর কি হতে পারে, লয়াল, লয়াল। ঠিক আছে, আর কি হতে পারে, ডাকটাইল, DUCTILE, ডাকটাইল। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে ওয়ার্ড, নেক্সট ওয়ার্ড রয়েছে আমাদের সলিটারি। দেখো সলিটারি মানে হচ্ছে একাকিত্ব বা একাকী। তো কি বলতে পারি, লোনলি, লোনলি বলতে পারি, LONELY, লোনলি। আর কি বলতে পারি, অ্যালোন, সোলো, ALONE, অ্যালোন, সোলো বলতে পারি, সিঙ্গেল। ঠিক আছে, আর দেখো হাইড মানে কি জানি, হাইড মানে তো আমরা প্রত্যেকেই জানি, একটু আগেই বললাম লুকানো। তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো। কিন্তু দেখো এই কনসিল ওয়ার্ডটা থেকে, এই কনসিল ওয়ার্ডটার সিনোনিম জানতে যে আমরা কিন্তু আরও কতগুলো এক্সট্রা ওয়ার্ড জানলাম। এইভাবেই সিনোনিম পড়তে হয়। তোমরা যখন বিভিন্ন প্র্যাকটিস সেট সলভ করবে, সেখানে যখন সিনোনিম অ্যান্টোনিম পাবে, তো এইভাবে তার এক্সট্রা ওয়ার্ডগুলো বাংলা ডিকশনারি থেকে, যে ডিকশনারি ফোনেতে অ্যাপসে রয়েছে, সেখান থেকে সার্চ করে নিয়ে আরও এক্সট্রা ওয়ার্ড কিন্তু জেনে নেবে। ঠিক আছে, তাহলে দেখো এই কনসিলের মানে কি জানলাম, লুকানো। তার সিনোনিম কি জানলাম, হিডেন, র্যাপ, ইনভিসিবল, সাপ্রেস। ঠিক আছে, দেখো আমি কনসিলের মানে জানি, তার সাথে আমরা এক্সট্রা যেই ওয়ার্ডগুলো যে জেনে থাকি, এই যে সিনোনিমগুলো যদি জেনে থাকি, তাহলে দেখো অনেক আমাদের সুবিধা হবে। এখান থেকে এই একটা প্রশ্ন থেকে কতগুলো ওয়ার্ড জানলাম বলো না। তো এইভাবেই কিন্তু আমরা বাড়িতে সিনোনিম অ্যান্টোনিমগুলো কিন্তু পড়বো। ঠিক আছে, ব্লিস মানে বললাম আনন্দ, মানে হ্যাপিনেস, কমফোর্ট, প্লেজার। ডোসাইল মানে কি বললাম, ডোসাইল মানে নিরীহ, মাইল্ড, ইনক্সিয়াস, লয়াল, ডাকটাইল। ঠিক আছে, আর সলিটারি মানে কি বললাম, একাকিত্ব, লোনলি, অ্যালোন, সোলো। ঠিক আছে, সিঙ্গেল। ঠিক আছে, বোঝানো প্রত্যেকের। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, দেখো একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, তাই তো। তো সেন্টেন্স কি রয়েছে, বলছে আই শ্যাল উইন দিস ড্যান্স কম্পিটিশান। ঠিক আছে, তো সবার প্রথমে ভয়েস চেঞ্জ করার সময় আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা কোন ভয়েসে রয়েছে, মানে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে না প্যাসিভ ভয়েসে রয়েছে। দেখো এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তাই তো, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। ঠিক আছে, তো এবার কাজ কি আমাদের হবে, এবার কাজ হবে এই সেন্টেন্সটার সাবজেক্ট, অবজেক্ট, ভার্বকে খুঁজে বের করা, এবং কোন টেন্সে রয়েছে সেই টেন্সটাও কিন্তু খুঁজে বের করা। ঠিক আছে, তো দেখো আই, এই আইটা হচ্ছে এই সেন্টেন্সটার সাবজেক্ট, তাই তো। নেক্সট কি বলছে, নেক্সট আমাদের খুঁজতে হবে অবজেক্ট। দেখো ডিস ড্যান্স কম্পিটিশান, এটা হবে কিন্তু এই সেন্টেন্সটার অবজেক্ট। ঠিক আছে, এবং শ্যাল উইন, দেখো এটা হচ্ছে এই সেন্টেন্সটার ভার্ব। ঠিক আছে, তো এবার দেখো, এবার এটা কোন টেন্সে রয়েছে, দেখো এটা রয়েছে কিন্তু ফিউচার ইনডিফিনাইট টেন্স। কি বললাম, এটা কিন্তু এই সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে রয়েছে। ঠিক আছে, তো ফিউচার ইনডিফিনাইট টেন্সের যে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব ফর্মটা কি হয়, দেখো এর অ্যাক্টিভ ভয়েসে এর ফর্মটা কীরকম হয়, এর ফর্মটা এরকমই হয় যে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল প্লাস যে একটা ভার্ব থাকবে, এবং ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম থাকবে, প্রেজেন্ট ফর্ম।
দেখো এখানে শ্যাল রয়েছে এবং উইন যেটা ভার্ব দেখো প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই তো। তো এর অ্যাক্টিভে কীরকম পেলাম, তাহলে প্যাসিভে কী হয়, প্যাসিভের স্ট্রাকচারটা দেখো এরকম হয়। কীরকম হয় প্যাসিভে, শ্যাল অথবা উইল বি, উইল এটা বি অ্যাড হয় এবং প্লাস তার সাথে যে ভার্বটা বসে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 ফর্ম যাই বলো না কেন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কিন্তু স্ট্রাকচার। ক্লিয়ার প্রত্যেকের? তো এবার কি হবে, এবার আমি এটাকে প্যাসিভে কনভার্ট করব। তো প্যাসিভে কনভার্ট করার সময় কি হয়, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকে, সরি অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকে সেটা কিন্তু প্যাসিভে গিয়ে সাবজেক্ট হয়। মানে দিস ড্যান্স কম্পিটিশন দিয়ে কিন্তু আমার সেন্টেন্সটা শুরু হবে, তাই তো। তাই দেখো দিস ড্যান্স কম্পিটিশন কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। নেক্সট কি বলেছিলাম, নেক্সট বসবে কিন্তু এবার স্ট্রাকচারে চলে আসবো, যে শ্যাল অথবা উইল বি। তো দিস ড্যান্স কম্পিটিশনের পরে কিন্তু উইল বসবে, দেখো উইল বি বসেছে, ঠিক আছে। এবং এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কিন্তু পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। তো আমাদের মেন ভার্ব কি, আমাদের মেন ভার্ব হচ্ছে উইন, উইনের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে উইন ওন ওন, মানে ওন বসবে, ঠিক আছে। এতদূর অবধি ঠিক আছে। নেক্সট দেখো প্যাসিভ করার সময় একটা বাই অ্যাড হয়, বাই, ঠিক আছে, বাই হয়েছে, বাই এখানে রয়েছে। এবং দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টে পরিণত হয় এবং অবজেক্টে আইটা পরিবর্তিত হয়ে মি হয়, দেখো মি হয়েছে। তার মানে অপশন এ কিন্তু আমার এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? তা দিস ড্যান্স কম্পিটিশান উইল বি ওন বাই মি, এই ড্যান্স কম্পিটিশানটা আমার দ্বারা জিতা হয়েছিল, ঠিক আছে। তাহলে অপশন এ হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলো প্রত্যেকে? এরকমভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু ভয়েস টেস্টটা করতে হবে, তাহলে খুব ইজি হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে দেখো সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে চারটে অপশানের মধ্যে একটা ওয়ার্ড সঠিকভাবে লেখা আছে, মানে একটা ওয়ার্ডের বানান ঠিক আছে, সেই সঠিক কোন ওয়ার্ডটা রয়েছে সেটা তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। কেন তোমাকে এই কারেক্টলি স্পেলড ওয়ার্ডটাই কিন্তু খুঁজতে বলেছে, ঠিক আছে। তো প্রথম ওয়ার্ড কি রয়েছে, দেখো প্রথম ওয়ার্ড রয়েছে এনভায়রনমেন্ট। দেখো এনভায়রনমেন্টের স্পেলিং কিন্তু ঠিক আছে, ENVIRONMENT, এনভায়রনমেন্টের স্পেলিং ঠিক আছে, মানে অপশন এই কিন্তু আমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো এবার বাকি অপশনগুলো আমি চেক করে নিই। দেখো নেক্সট অপশন রয়েছে কোরিলেট, ঠিক আছে। তো কোরিলেট স্পেলিংটা কি, CO, ঠিক আছে, RELATE, কোরিলেট মানে হচ্ছে পারস্পরিক সম্পর্কিত। নেক্সট দেখো ডিলেমা, ডিলেমা স্পেলিংটা কি, DILEMMA, ডিলেমা, ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট, কি বললাম, উভয় সংকট, ঠিক আছে। নেক্সট দেখো কমিটমেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে, কমিটমেন্ট COMMITMENT, ঠিক আছে। কমিটমেন্ট মানে ডবল M হবে, ক্লিয়ার। আর এখানে ডবল R হবে। এই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রত্যেকে মনে রাখবে, বারে বারে কিন্তু স্পেলিংটা লিখবে, উচ্চারণ করে করে লিখবে, ঠিক আছে, তাহলে এদের স্পেলিং খুব ভালো মনে থাকে। কো রিলেট, রিলেট মানে কি RELAT, রিলেট, কো রিলেট, আরেকটা আর এক্সট্রা হবে। ডিলেমা, এরকমভাবে কিন্তু মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে রয়েছে একটা এরর ডিটেকশন, ঠিক আছে। প্রশ্নটা দেখে ভয় খেয়ে যাওয়ার কিছু নেই, মানে এই যে এ পোর্শন রয়েছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লেসন, যদি তোমার মনে হয় যে এই পোর্শনে ভুল রয়েছে তার মানে তোমার অপশনে কিন্তু সঠিক উত্তর হবে। যদি তোমার মনে হয় যে হি টট মি ওয়াজ অ্যাটলিস্ট, এই পোর্শনটায় কোনো কিছু ভুল আছে সেন্টেন্সটার, তাহলে তোমার অপশন বি কিন্তু সঠিক উত্তর হবে। যদি মনে হয় যে 30% অফ গ্রস ইনকাম, দেখো প্যাকেটে সি দেওয়া রয়েছে, যদি মনে হয় এই জায়গাটায় কোনো ভুল রয়েছে তাহলে তোমার অপশন সি সঠিক উত্তর হবে। আর যদি তোমার মনে হয় যে না সেন্টেন্সটায় কোনো ভুল নেই তাহলে তোমার অপশন হবে অপশন ডি, মানে নো এরর, ঠিক আছে। অপশন ডি তোমার কিন্তু উত্তর হবে, ঠিক আছে। এই প্রশ্নটার মানে হচ্ছে এরকম। তো দেখো এখানে তোমাদের একটা আমি রুলস লিখে রাখতে চাই, প্রত্যেকে মনে রাখবেন, রুলসটা লিখে নাও। দেখো
ওয়ান অফ, ঠিক আছে, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ, এবং দ্য নাম্বার অফ। এদের পরে, ঠিক আছে, এদের পরে এইসব ওয়ার্ডগুলোর পরে যখন কোনো নাউন বা প্রোনাউন বসবে, যখন কোনো নাউন বা প্রোনাউন বসবে, ঠিক আছে, সেগুলো সবসময় কিন্তু কি ফর্মে বসবে, সবসময় মনে রাখবে প্লুরাল ফর্মে বসবে, PLURAL, প্লুরাল ফর্মে বসবে। এবং যে ভার্বটা বসবে, ঠিক আছে, এদের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কিন্তু মনে রাখবে সবসময় সিঙ্গুলার হবে। ঠিক আছে, তো কি কি বললাম, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ, দ্য নাম্বার অফ। এদের পরে যে নাউন বা প্রোনাউনটা বসবে সেটা প্লুরাল ফর্মে বসবে, এবং যে ভার্বটা বসবে সেটা কিন্তু সিঙ্গুলার ফর্মে বসবে। ঠিক আছে, এই রুলসটা প্রত্যেক খাতায় নোট করে নাও। ঠিক আছে, এবার আমি প্রশ্নে ফিরে আসি। দেখো দেখো প্রশ্নে কিন্তু আমার ওয়ান অফ রয়েছে, তাই তো, ওয়ান অফ রয়েছে। ঠিক আছে, তো এবার আমার খুঁজতে হবে কি, নাউন। দেখো নাউন রয়েছে কিন্তু লেস দ্যান। ঠিক আছে, তো কি বলেছিলাম যে ওয়ান অফের পরে যে নাউনটা বসবে সে নাউনটা কিন্তু প্লুরাল বসবে, প্লুরাল। কিন্তু লেস দ্যান তো সিঙ্গুলার, এটা তো সিঙ্গুলার ফর্ম, তাই তো। তো এটাকে এস যোগ করে, লেসনের সাথে যদি আমি এস যোগ করে দিই তাহলে এটা প্লুরাল হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে কি হতো সেন্টেন্সটা, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লেসনস, ঠিক আছে, হি টট মি ওয়াস অ্যাট লিস্ট। এবার আমি দেখবো ভার্ব, ভার্ব রয়েছে কিন্তু ওয়াস, ওয়াস দাও কিন্তু সিঙ্গুলার, তাই তো। আমি কি বলেছিলাম, নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে এবং ভার্ব সিঙ্গুলার হবে বলেছিলাম ওয়ান অফের পরে। দেখো ভার্ব কিন্তু এখানে সিঙ্গুলারই আছে, তাহলে এই জায়গায় কিন্তু কোনো ভুল নেই, ভুল এক জায়গাতেই থাকবে। তবু তোমাদের আমি চেক করে নিলাম একবার। ঠিক আছে, ভুল যখন তুমি প্রথমেই পেয়ে গিয়েছো তো অপশন এই কিন্তু সঠিক উত্তর হবে, আর চেক করার কোনো দরকার পড়বে না পরীক্ষাতে, এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে সেন্টেন্সটা কি হতো, সেন্টেন্সটা হতো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লেসনস হি টট মি ওয়াজ অ্যাট লিস্ট 30% অফ গ্রস ইনকাম। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে। তাহলে অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, মানে এই এ পোর্শনে ভুল রয়েছে, এই লেসনটা লেসনস হতো, এটা এস যোগ হতো, সেই এসটা নেই, সেই জন্য অপশন এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তো এই রুলসটা যদি মনে থাকে আমার, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর করা কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে দেখো আরও একটা কিন্তু এরর কারেকশন রয়েছে। বলছে এ হার্ড অফ ক্যাটেলস ইজ ইন দ্য ফিল্ড। তো এখানেও একটা রুলস তোমরা নোট করে নাও। দেখো রুলসটা হলো, লিখে নাও, এ সিরিজ অফ, এ টিম অফ, এ সেট অফ, কালেকটিভ নাউন বেস, ঠিক আছে, এ ফ্লক অফ, এ হার্ড অফ, এ ক্লাস অফ, এ বাঞ্চ অফ। ঠিক আছে, এদের পরে যে নাউনটা বসবে, এদের পরে যে নাউনটা বসবে মনে রাখবে সে নাউনটা কিন্তু সবসময় প্লুরাল হবে, সে নাউনটা সবসময় প্লুরাল হবে। ঠিক আছে, এবং এদের পরে যে ভার্বটা বসবে সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার হবে। ক্লিয়ার? তাহলে এইসব কালেক্টিভ নাউন বেস যেগুলো রয়েছে, এ সিরিজ অফ, এ টিম অফ, এ সেট অফ, এ ফ্লক অফ, এ হার্ড অফ, এ ক্লাস অফ, এ বাঞ্চ অফ। ঠিক আছে, এদের পরে যে নাউনটা বসবে সেটা প্লুরাল ফর্মে বসবে এবং যে ভার্বটা বসবে সেটা সিঙ্গুলার ফর্মে বসবে। ক্লিয়ার প্রত্যেকের? এবার আমি প্রশ্নে ফিরে আসি।
দেখো প্রশ্নে রয়েছে এ হার্ড অফ ক্যাটেলস, মানে এটা হচ্ছে আমার নাউন, তাই তো আমি কি বলেছিলাম নাউনটা প্লুরাল ফর্মে আনতে হবে। তো দেখো ক্যাটেলস প্লুরাল রয়েছে, তাই তো, তা ঠিক আছে। ইস ইন দ্য ফিল্ড, ভার্বটা এটা এটা হচ্ছে ভার্ব, তাই তো কি বলেছিলাম ভার্বটা সিঙ্গুলার হবে। দেখো ভার্ব কিন্তু আমার সিঙ্গুলার রয়েছে, ইসই আছে, যদি আর থাকতো তাহলে প্লুরাল হতো, ইস রয়েছে মানে ভার্ব সিঙ্গুলার রয়েছে, তার মানে কোনো রকম কোনো ভুল নেই, তাই তো নো এরর হবে। কিন্তু না, দেখো ক্যাটেল, ক্যাটেল এই ওয়ার্ডটাই প্লুরাল, একে আলাদা করে প্লুরাল করার কোনো দরকার নেই, এর সাথে এস যোগ করে প্লুরাল করার কোনো দরকার নেই, ক্যাটেল ওয়ার্ডটাই হচ্ছে প্লুরাল। ঠিক আছে, মানে এই এসটা শুধু শুধু এখানে অ্যাড করা আছে, এই এসটার কোনো দরকার নেই। ঠিক আছে, মানে এই বি পোর্শনে ভুলটা পাচ্ছি, অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। আমার কিন্তু লজিক্যালি কিন্তু ঠিক রয়েছে, নাউন প্লুরাল রয়েছে, ক্যাটেল প্লুরাল ওয়ার্ড, ভার্ব সিঙ্গুলার রয়েছে, এখানেও ভার্ব সিঙ্গুলারই রয়েছে প্রশ্নে, কেননা এই হার্ড অফের পরে নাউন প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়, এটা আমরা সূত্রেতে জানলাম, যে রুলসটা পড়লাম সে রুলসটাতে জানলাম। কিন্তু ক্যাটেল ওয়ার্ডটাই হচ্ছে প্লুরাল, এর সাথে আলাদা করে এস যোগ করে একে প্লুরাল করার দরকার নেই, এটা ভুল। ঠিক আছে, সেই জন্য এসটা বাদ দিয়ে দিতে হবে, মানে অপশান এই যে বি পোর্শনে কিন্তু ভুল রয়েছে, মানে অপশান বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের ব্যাপারটা। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে দেখো সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, আবার একটা সিনোনিম জানতে চেয়েছে, তো ওয়ার্ডটা কি রয়েছে, ওয়ার্ড রয়েছে হার্ডেল, HURDLE হার্ডেল। ঠিক আছে, তো হার্ডেল মানে কি, দেখো হার্ডেল মানে হচ্ছে বাধা দেওয়া, বাধা মানে কি বলতে পারি, সিনোনিম আরও অবস্ট্যাকেল, OBSTACLE অবস্ট্যাকেল, ইম্পিড, IMPED ইম্পিড। ঠিক আছে, আর কি বলতে পারি, অবস্ট্রাক্ট, OBSTRUCT অবস্ট্রাক্ট। এছাড়া আর কি বলতে পারি, অবস্ট্রাক্ট ছাড়া, অবস্ট্রাক্ট ছাড়া দেখো আরেকটা জিনিস বলতে পারি, সেটা হলো হিন্ডার, HINDER হিন্ডার। ঠিক আছে, তাহলে হার্ডেল মানে কি বললাম, বাঁধা। নেক্সট দেখো, এবার আমি অপশানগুলো চেক করব। দেখো প্রথম অপশান রয়েছে অবস্ট্যাকেল, মানে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পেয়ে গিয়েছি, যে অবস্ট্যাকেল হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট রয়েছে সিটাডেল। দেখো সিটাডেল মানে হচ্ছে দুর্গ, কি বললাম দুর্গ, মানে সিনোনিম কি হবে, ক্যাসেল, CASTLE ক্যাসেল বানানটা ভালো করে দেখবে, ক্যাসেল। ফোর্ট্রেস, FORTRESS ফোর্ট্রেস। এছাড়া আর কি হতে পারে টাওয়ার, টাওয়ার মানেও দুর্গ, ফোর্ট তো আর রয়েছেই। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট রয়েছে এরুডাইট, এরুডাইট, এরুডাইট ওয়ার্ডটার মানে কি, এরুডাইট ওয়ার্ডটার মানে হচ্ছে জ্ঞানী, কি বললাম জ্ঞানী, মানে ওয়াইজ বলতে পারি। আর কি বলতে পারি ওয়াইজ ছাড়া, সাগাসিয়াস, SAGACIOUS সাগাসিয়াস। ঠিক আছে, আর কি বলতে পারি, স্কলার, SCHOLAR স্কলার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট ওয়ার্ড আমাদের কি রয়েছে, নেক্সট ওয়ার্ড রয়েছে আমাদের ক্যাটাস্ট্রফি। দেখো ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয়, কি বললাম বিপর্যয়, তো এর সিনোনিম কি হতে পারে, ক্যালামিটি, CALAMITY ক্যালামিটি। আর কি হতে পারে, ডিজাস্টার, DISASTER ডিজাস্টার মানে বিপর্যয়। আর কি হতে পারে, ডিস্ট্রেস, DISTRESS ডিস্ট্রেস। ঠিক আছে, তাহলে দেখো কি কি ওয়ার্ড জানলাম আমরা এখান থেকে একবার আলোচনা করে নিই। ঠিক আছে, এভাবেই আমরা সিনোনিম পড়ছিলাম, এভাবেই পড়বো। তো দেখো হার্ডেল, হার্ডেল মানে কি বললাম বাধা, যার সিনোনিম কি কি পেলাম, অবস্ট্যাকেল, ইম্পিড, অবস্ট্রাক্ট, হিন্ডার। ঠিক আছে, একটু ভয়েসটা হয়তো তোমাদের একটু অন্যরকম লাগছে, শরীরটা একটু আমার খারাপ রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো সিটাডেল, সিটাডেল মানে কি বললাম দুর্গ, ক্যাসেল, ফোর্ট্রেস, টাওয়ার, ফোর্ট। ঠিক আছে, নেক্সট দেখো এরুডাইট, এরুডাইট মানে কি বললাম যে জ্ঞানী, মানে ওয়াইজ, সাগাসিয়াস, স্কলার, স্কলাস্টিক, এগুলো কিন্তু এরুডাইটের মিনিং, সিনোনিম। নেক্সট দেখো ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি মানে কি বললাম বিপর্যয়, ক্যালামিটি, ডিজাস্টার, ডিস্ট্রেস। ঠিক আছে, এগুলো মনে রাখবে।
ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি পেয়ে গেলাম? অপশান এ, অবস্ট্যাকেল মানে হচ্ছে বাধা। ক্লিয়ার প্রত্যেকের? চলো তাহলে নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন, ঠিক আছে, আউট অফ দ্য 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট অফ দ্য ফ্রেজ। ঠিক আছে, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে। এই যে ফ্রেজটা রয়েছে এটাকে এক কথায় কি বলবে? ওয়ান হু ওয়াকস ইন স্লিপ, যে ঘুমের মধ্যে চলাফেরা করে তাকে কি বলবে এক কথায়? তাকে এক কথায় বলবে সোমন্যাম্বুলিস্ট। ঠিক আছে, সোমন্যাম্বুলিস্ট মানে যে ঘুমের মধ্যে চলাফেরা করে তাকে বলা হয় সোমন্যাম্বুলিস্ট। ক্লিয়ার? এবার দেখো রয়েছে মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট মানে কি? মিসোজিনিস্ট মানে হচ্ছে ওয়ান হু হেটস ঠিক আছে ওমেন, যে মহিলাদেরকে ঘৃণা করে, মানে নারী বিদ্বেষী। ঠিক আছে, মিসোজিনিস্ট মানে হচ্ছে ওয়ান হু হেটস ওমেন। ঠিক আছে, নেক্সট দেখো পলিগ্লট। পলিগ্লট মানে কি? পলিগ্লট এই ওয়ান ওয়ার্ডটা কখন ইউজ করা যাবে? এই ওয়ান ওয়ার্ডটা ইউজ করা যাবে ওয়ান হু নোস মেনি ল্যাঙ্গুয়েজ, হু নোস মেনি ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, মানে যে অনেকগুলো ভাষা জানে তাকে আমরা এক কথায় কি বলবো? পলিগ্লট। ক্লিয়ার? ব্যাপারটা কি হচ্ছে? যে মহিলাদেরকে ঘৃণা করে তাকে আমরা এক কথায় কি বলবো? মিসোজিনিস্ট। যে ঘুমের মধ্যে চলাফেরা করে তাকে আমরা এক কথায় কি বলবো? সোমন্যাম্বুলিস্ট। ব্যাপারটা বোঝা গেল? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ব্যাপারটা কি? যারা ফার্স্ট টাইম দেখছো, যে ঘুমের মধ্যে চলাফেরা করে তাকে আমি এক কথায় কি বলবো? তাকে আমি এক কথায় বলবো সোমন্যাম্বুলিস্ট। যে মহিলাদেরকে ঘৃণা করে তাকে বলবো মিসোজিনিস্ট। যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে বা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে তাকে কি বলবো? পলিগ্লট। নেক্সট রয়েছে লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে ওয়ান হু কি করে? কম্পাইলস ডিকশনারি, মানে যে লিখে রাখো যে ওয়ান হু কম্পাইলস ডিকশনারি, DICTIONARY, মানে যে অভিধান রচনা করে। ঠিক আছে, ওয়ান হু কম্পাইলস ডিকশনারি, COMP এটা, ঠিক আছে, COMPPILES কম্পাইলস। ঠিক আছে, তাকেই বলা হয় এক কথায় লেক্সিকোগ্রাফার। কি বললাম? লেক্সিকোগ্রাফার। ক্লিয়ার? তাহলে এবার তোমরা আমাকে এখান থেকে কমেন্টে জানাবে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড মানে যে মনুষ্য বিদ্বেষী, তাকে আমি এক কথায় কি বলবো? তোমরা আমাকে কমেন্টে জানাবে। কি বললাম? ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে মনুষ্য বিদ্বেষী, তাকে এক কথায় কি বলে? তোমরা প্রত্যেক কমেন্ট করে জানিও। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি পেলাম? অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো, এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। দেখো এটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। দ্য বয় সেড টু হিজ ফাদার উই আর প্লেইং ক্রিকেট নাও, যে বালকটা তার বাবাকে বলছে আমরা এখন ক্রিকেট খেলিতেছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ঠিক আছে, তো দেখো ন্যারেশন চেঞ্জ করার সময় আমাকে কি দেখতে হবে? যে এখানে কি রয়েছে? সেড টু। তো এই সেড টুটা কি হবে? সেড টুটা হয়ে যাবে টোল্ড। সেড টুটা হয়ে যাবে টোল্ড। নেক্সট কি হবে? নেক্সট ইনভার্টেড কমাটা উঠে গিয়ে হয়ে যাবে কি? লিঙ্কার অ্যাড হবে ড্যাট। ঠিক আছে, এবং তারপর আমার কাজ হবে কি? যেটা কোন টেন্সে রয়েছে, দেখো টেন্স রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমার কাজ হবে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কনভার্ট করবো কিসে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা হচ্ছে আমার কাজ। এবং দেন দেখো যে প্রিপারেশন রয়েছে নাও, সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে দেন। এর কিন্তু লিস্ট রয়েছে। ঠিক আছে, তো এই কাজগুলো কিন্তু আমাকে করতে হবে। ঠিক আছে, সেড টু রয়েছে মানে এটা আমার টোল্ড হবে। ইনভার্টার কমাটা উঠে যাবে দ্যাট হবে। এটা অ্যাসার্টিভ টেন্সের আমি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পরিবর্তিত হবে পাস্ট কন্টিনিউয়াস, এবং নাওটা পরিবর্তিত হবে দেন। ঠিক আছে, তো এবার আমি চেক করব। তাহলে কী হবে? দ্য বয় সেড টুটা পরিবর্তিত হবে টোল্ড।
টোল্ড হিজ ফাদার, দ্য বয় টোল্ড হিজ ফাদার রয়েছে, ঠিক আছে। দ্যাট লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, ঠিক আছে, দ্যাট। এবার এই যে প্রিপোজিশন রয়েছে উইটা, এটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে, যে বালকটা তার বাবাকে বলছে আমরা ক্রিকেট খেলিতাছি। তাহলে বালকটা যখন তার বাবাকে বলছে, মানে আমি যখন এটা বলছি কোনো একজন কি বলছে তারা ক্রিকেট খেলিতেছে, মানে উইটা পরিবর্তিত হয়ে দে হয়ে যাবে। দে, দের পর দেখো ওয়াস হয় না, দের পর হয় কিন্তু ওয়ার। তাহলে অপশন এ কিন্তু আমার ভুল হয়ে গেল। এখানে দেখো দের পর কিন্তু ওয়ার রয়েছে, ঠিক আছে। দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, কারণ আমরা কি বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট হবে, ঠিক আছে। কিন্তু দেখো নাওটা নাওই রয়ে গেছে, তাহলে অপশন বিও কিন্তু আমার হচ্ছে না। নেক্সট কি বলছে দেখো, দ্য বয় টোল্ড হিজ ফাদার দ্যাট দে ওয়ার প্লেয়িং ক্রিকেট দেন, এটা ঠিক আছে। দেখো সেট টুটা পরিবর্তিত হয়ে টোল্ড হয়েছে, লিঙ্কার হিসেবে দ্যাট বসেছে, উইটা দে হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস হয়েছে, ওয়ার প্লেয়িং হয়েছে, এবং দেখো নাওটা দেন হয়েছে। সমস্ত কিছু কিন্তু রুলসটা কিন্তু ফলো করেছে, ঠিক আছে। তাহলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকের? কি করলাম এবার আমি তোমাদেরকে এখান থেকে একটা প্রশ্ন দিচ্ছি, দেখো এই জায়গাটা প্রত্যেকে বুঝে গিয়েছো নিশ্চয়ই। তো দেখো প্রশ্নটা হলো, দ্য টিচার said to his students, the sun rises in the east, ঠিক আছে। এইটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক রইল। তোমাদের আরেকটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কি দিয়েছিলাম হোমওয়ার্কটা আমি এখানে লিখে দিচ্ছি, আরেক সেকেন্ড, সরি, প্রত্যেকে লিখে নিও ওই হোমওয়ার্কটা। আরেকটা হোমওয়ার্ক তোমাদের কি দিলাম, আরেকটা হোমওয়ার্ক তোমাদের দিলাম যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, ঠিক আছে। এটা একটা হোমওয়ার্ক, দুটো তোমাদের হোমওয়ার্ক কিন্তু আমি দিলাম, আগের একটা আর এই একটা। এই দুটো হোমওয়ার্ক তোমরা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। আর নেক্সট দিনে আমি ক্লাসে আলোচনা করে দেবো, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হয়ে গিয়েছে 29শে মার্চ থেকে, ঠিক আছে। তো সেই ব্যাচে এখনও কিন্তু অ্যাডমিশন চলছে, ঠিক আছে। তো এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রতিদিন 2টো করে লাইভ ক্লাস এবং সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস, এবং তার সাথে প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং একটা ফুল মক টেস্ট সপ্তাহে, মানে লাইভ ক্লাস প্লাস হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট প্লাস ফুল মক, ঠিক আছে। টোটালটা কিন্তু পেয়ে যাবে এই আমাদের থার্ড ব্যাচের কোর্সটার মধ্যে, যেই ব্যাচটার ফিস রাখা হয়েছে মাত্র 599 টাকা, ঠিক আছে। যেটা কিন্তু আজকে রাত, এই নববর্ষের রাত 12টা অবধি কিন্তু অফারটা রয়েছে, ঠিক আছে। এমনকি তোমরা ভিডিওটা হয়তো নববর্ষের পরে পাবে, ঠিক আছে। তোমরা ভিডিওটা দেখে আমাকে মেনশন করো যে স্যার আমি ভিডিওটা দেখে আপনাকে মেসেজ করলাম, তো আমি তোমাদের সেক্ষেত্রেও ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো আরও এর বাইরে কোনো যদি ডিটেলস প্রয়োজন হয়, ঠিক আছে, কোর্স ডিটেলস সম্পর্কে জানতে গেলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও, ওখানে ওই গ্রুপে জয়েন হয়ে গিয়ে দেখে নিও, ওখানেও হবে। না হলে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে আমাকে এই নাম্বারে কল করে নিতে পারো, ঠিক আছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।